প্রতিবন্ধকতা কখনো কখনো মানুষের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটায়। আবার কেউ কেউ এই প্রতিবন্ধকতাকেই প্রেরণা হিসেবে নিয়ে জীবনের ম্যারাথন দৌড়ে এগিয়ে যান সবার আগে। এমনই এক প্রেরণাদায়ক মানুষের গল্প নিয়ে আমি মরু ভাস্কর মাই স্টোরির নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ মাই স্টোরির স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন আয়েশা আক্তার মুন্নি। আমরা তার মুখ থেকেই শুনবো তার জীবনের না বলা কথাগুলো। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার জীবনের গল্পটা আমরা আপনার মুখ থেকেই শুনতে চাই। আমার জীবনের গল্পটা, প্রত্যেকের জীবনে কিছু গল্প থাকে। আমার জীবনের গল্পটা একটু অন্যরকম। কিরকম? সে অন্যরকমটা এরকম যে আমি পৃথিবীতে এসেছি, আমার বাবা জানেন না, আমার মা জানেন। আমার মা বাবাকে এটা ইনফর্ম করতে গেলেন, আমার বাবা তাবলিগ করতেন, সে কাপ্তাই থেকে আমার বাবাকে ইনফর্ম করার জন্য চিটং পর্যন্ত গেলেন, উনি চিল্লায় ছিলেন। কিন্তু আমার বাবা যখন টের পেলেন আমার মা এসছেন আমার মামাকে সহ, উনি আমার মামাকে বুঝাইয়া বলে দিলেন যে আমি নাই, বলো তোমার বুবুকে গিয়ে। আব্বা চলে গেলেন চিল্লাতে। চিটংয়ের সফর শেষ করে পাকিস্তানে চলে গেলেন। আমি তখন মার পেটে, মা একাকী কাপ্তাইতে আছে, আমার জন্ম কাপ্তাইতে হলো। আব্বা যখন ফিরে এলেন তখন আমি অলরেডি, আমার বয়স 2 বছর। তখন আব্বাকে পানিশমেন্ট পোস্টিং দিল। আব্বা ব্রিটিশ আর্মি অফিসার ছিলেন। পরে যখন আমরা জন্মের পরে দেখেছি আব্বাকে বিএফআইডিসিতে, বনশিল্প উন্নয়ন সংস্থায়, তখন আব্বাকে পানিশমেন্ট পোস্টিং দিলেন হিলট্রাক্স। তো হিলট্রাক্সে আমরা সবাই ফ্যামিলি সহ গেলাম। আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 6 বোন 1 ভাই। আপনি কত নম্বর? আমি লাস্ট বাট 1, মানে ছোটোটার আগেরটা, এরকম আর কি এই জীবন। তারপরে কোনো এক কারণে মা চলে গেলেন গ্রামে, আমার গ্রামের বাড়ি পিরোজপুর। ফ্যামিলিগত কোনো কারণে আমার দাদা মারা গেলেন, মা ওখানে গেলেন। যাওয়ার পরে আমার মাকে আমরা হারালাম। তখন আমার বয়স মাত্র 9। মা নেই পৃথিবীতে। তারপরে হলো দাদি ছিলেন বেঁচে, আব্বা জব করতেন। আপনার মা যে চলে গেলেন, আপনারা তখন কোথায় ছিলেন? আমরা সব সহই, ফ্যামিলি সহই আমরা পিরোজপুরে গেলাম। আপনারা টোটাল যে মানে পার্বত্য অঞ্চল থেকে পুরোটাই চলে গেলেন? হ্যাঁ, দেশে, হ্যাঁ, ফ্যামিলিগত কারণেই আমরা চলে গেলাম। ওখানে যাওয়ার পরে আপনার বাবা কি কর্ম? হ্যাঁ, আব্বা তো কর্মরত ছিলেন। আব্বা ঢাকাতে, তখন আব্বার পোস্টিং। আমরা চলে গেলাম বাড়িতে ফ্যামিলিগত কারণে। মাকে যখন হারালাম, আমার বয়স তো খুবই ছোট, আমরা 2 বোন। আমার ইমিডিয়েটলি ছোট বোন, আমরা 1 বছরের ছোট বড়। দাদি বেঁচে ছিলেন। তো দাদি 3 বছর যখন মারা গেলেন, 3 বছর বয়স, 3 বছর পর মা মারা যাওয়ার 3 বছর মা মারা যাওয়ার 3 বছর পরে দাদি মারা গেলেন। এই যে আপনারা বললেন যে 6 ভাই বোন। হ্যাঁ, সবার বিয়ে হয়ে গেছে, যে যার মতো ফ্যামিলি করছে, সংসার করছে। কিন্তু আমার মা মারা যাওয়ার পরে আমার কাঁধে একটা দায়িত্বের বোঝা এলো। কেমন? আমার দাদি, ছোট ছিলাম, বাট ওই সময় আমি বুঝতে শিখেছি আমাকে কিছু রেসপন্সিবিলিটি আছে। ফ্যামিলি, আমার দাদি বেঁচে আছেন, আমার ছোট বোন, আমার ফ্যামিলিটাকে টেক কেয়ার করতে হতো। কেউ তো আমাদের ছিলেন না তখন। মানে বাবা যেতেন। যখন মারা যাচ্ছেন তখন আপনার ফ্যামিলিতে কজন আছেন? তখন শুধুমাত্র আমি, আমার ছোট বোন, আমার দাদি, আমাদের কিছু কাজের মানুষ, আর হলো আমার বাবা তো ঢাকাতে থাকে। খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিক, হ্যাঁ, দায়িত্বটা তখন হলো ওই যে গ্রামের বাড়িতে হাঁস মুরগির একটা ব্যাপার আছে, সব কিছু টেক কেয়ার। ওই সময় আমি কিছুটা দায়িত্ব নিলাম, বুঝতে শিখলাম যে আমাকে কিছু করতে হবে। তখন কি স্কুলে যান? হ্যাঁ, স্কুলে যাই। তখন আমি স্কুলে যাই, প্রাইমারিতে পড়ছি। স্কুলে যাচ্ছি, কিন্তু সব খবরদারিও করছি, আমার দাদিকেও টেক কেয়ার করছি। আমার দাদি শেষে 1 বছর পা ভেঙে বিছানায় ছিলেন, ওনাকে টেক কেয়ারটা, ওনাকে সমস্ত কিছু করানো, ও ব্যাপারটাও আমার করতে হতো। তখন দাদির বয়স কত? দাদি তো তখন 85। তো অনেক বয়স, অনেক বয়স্ক মানুষ। সেই তুলনায় তো আপনার বয়স অনেক কম, মাত্র 9 বছর। 9 বছরের একটা বাচ্চা মেয়ে এরকম একটা সংসার দায়িত্ব, হ্যাঁ, মেয়েরা যে সব পারে এটাই কথা। মানে আল্লাহ যখন কাউকে দায়িত্ব দিয়ে দেয়, এমনভাবে দায়িত্বটা দিয়ে দেয়, ওই বয়সেই আমি দায়িত্বের ভারটা মাথায় নিতে শিখলাম। তারপর দাদি যখন মারা গেলেন তখন তো আমরা আসলে খুব ছোট 2 বোন, কি কোথায় যাব। আমার মেজপ্পা আমাদেরকে, দাদি যখন মারা গেলেন তখন আপনার বয়স? তখন আমার বয়স 11। হ্যাঁ, তখন আমার বোন আমাদেরকে নিয়ে যায় নড়ালে, দুলাভাই চাকরি করতেন, ওখানে যাই আমি। যাওয়ার পরে তো স্কুলে ভর্তি হলাম, পড়াশোনা করছি। তখনই আমার জীবনের আরেকটা চ্যালেঞ্জ এসে দাঁড়ালো। চ্যালেঞ্জ, বোনের বাড়িতে গেলেন। হ্যাঁ, আপনার বোনের বাড়ির ফ্যামিলি কেমন ছিল? হ্যাঁ, ওটা বোনের বাড়িতে না, ঠিক। দুলাভাই চাকরি করতেন বিটিটিআইতে, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে, উনি অ্যাকাউন্টসে ছিলেন। তো উনি কোয়ার্টারে ছিলেন, সেই সুবাদে
কোয়ার্টার পেয়েছিলেন বলে আমার বোন আমাদেরকে নিয়ে যেতে পারলেন, তার কিছু তো আমাদেরকে 2 বোনকে রাখছেন। তখন বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসছে আমাকে। ওই ঠিক 13 বছর যখন আমার চলছে রানিং, তখন আমার বিয়ে হয়ে যায়। তো খুবই অল্প বয়স। খুবই অল্প বয়স, সেই বয়সটা আমার বোধোদয়ের মধ্যেই ছিল না। যখন আমার বোন আমাকে জিজ্ঞেস করে যে তুমি রাজি কিনা বিয়েতে, আমি বিয়ের কিছুই বুঝি না, কিন্তু তখন খুব ইচ্ছে করতো যে শাড়ি পরি। একটা হলুদ শাড়ি ছিল, ওই ইন্ডিয়ান একটা শাড়ি, নড়াল থেকে ইন্ডিয়া তো খুব কাছাকাছি, হ্যাঁ, বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট আসতো। তো ওই শাড়িটা দেখে আমার এত পছন্দ ছিল, কিন্তু আমাকে ওইটা শাড়ি কেনার মতো অ্যাবিলিটি বা বোনকে বলবো ওই বোধটা কাজ করতো না, কিন্তু ইচ্ছে করতো যে শাড়িটা পরি আমি। একটা হলুদ থলথলে একটা শাড়ি। যখন আমাকে জিজ্ঞেস করলো তুমি বিয়েতে রাজি, তখন বললাম ওই শাড়িটা তুমি আমাকে দিবা, যদি দাও তাহলে আমি রাজি। মানে শৈশব থেকে সদ্য কিশোরে পা রাখা একটা কিশোরীর মনের যে আবেগ, হ্যাঁ, মানে সংসার। ওই সময় শিশু বলা যায়, এটাকে কি কৈশোর বলা যায়? 13 কৈশোর নক করে, 13 ডোর থেকে ডোর শুরু। নক করে। হ্যাঁ, এটা বিয়েটা হয়ে গেল ভদ্রলোকের সাথে। ভদ্রলোক এয়ারফোর্সের একজন অফিসার। বিয়ে হয়ে গেল। আমার আপনাদের তখন বয়সের পার্থক্য তখন কত? আপনার husband-এর ভদ্রলোক তখন বয়স 25, আমার বয়স 13। আমার ফিজিক্যাল ম্যাচুরিটি আসেনি। বিয়ে হলো, আছি। 1 মাস পর আমার ফিজিক্যাল ম্যাচুরিটি হলো। তখন আমি কোনো এক সময় আমি বুঝে গেলাম যে আমার বিভিন্ন ফিজিক্যাল প্রবলেম হচ্ছে। একসময় টের পেয়ে গেলাম আমিও মা হতে যাচ্ছি। এটা আমার কাছে একটা খেলা ছিল। মানে আমি টের পাচ্ছি আমি কিছু একটা ভিতর হচ্ছে, আমার চেঞ্জ আসছে। আমাকে মেজর আফরোজা, আমি যে সিএমএইচে চেক করতে গেলাম, উনি বলল যে তুমি শুয়ে পড়ো। আমি এক লাফ দিয়ে ওখানে উঠে বসলাম। তো উনি এসে আমাকে মাথাটা জড়ায় ধরে বললেন, তুমি একটা বেবি, আবার তুই একটা বেবির মা হতে যাচ্ছিস। আসলে আমার ওই বোধোদয় ছিল না। মানে আমি বুঝছি মা, কিন্তু কী যে করতে হবে আমাকে, নিজেকে সাবধান করে নিজেকে তৈরি করা, নিজেকে একটু, সময় তো কিছুই বুঝছিলাম না। মানে পুতুল খেলার একটা বয়সে পুতুল আপনার কাছে খেলার বয়সে, শিশুটাও একটা পুতুলের ওই মতো। সময় একটা হ্যাঁ, পুতুল খেলার মতোই ছিল। এই একটা জীবনের আমার স্টার্টটা হলো এভাবে। আমি তো যখন মা হয়ে গেলাম তখন তো আমি 14 মা হয়ে গেলাম। গ্রামের বাড়িতে আমার বাচ্চাটা হলো, একদম ম্যাচিউরড বেবি। একদম ম্যাচিউরড একটা বেবি। আমার গ্রামের বাড়িতে আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেলেন বাচ্চা হওয়ার জন্য। আমি বললাম যে আমি সিএমএইচে থাকি, আমার বোনদের বাসায় থাকি। আমি তাকে প্রচণ্ড ভয়ও পেতাম। হাজব্যান্ড ছিলেন, আবার ভয় পেতাম কি, ওই বয়সের একটা ডিস্টেন্স ছিল। আর সে আমাকে ওই হয়তো কন্ট্রোল করার জন্য কিছু কথা বলতো, যেটাকে আমি থমকে যেতাম, একদম থরথর করে কাঁপতাম। যে উনি বলতো যে না, গ্রামেই গেলে ওখানেই সবাই থাকবে, ওখানেই হতে হবে, বাচ্চা ভালো হবে। মানে আমাদের একটা প্রবণতায় আছে যে মার বাড়িতে যদি বাচ্চাটা হয়, হ্যাঁ, ঝামেলাটা কম হবে। ঝামেলাটা কম হবে, এটা। কিন্তু আমার মায়ের বাড়িতে রাখলেন না, ওদের বাড়িতেই আমাকে নিয়ে গেলেন গ্রামে। আমার শ্বশুর এয়ারফোর্স অফিসার। হ্যাঁ, কিন্তু উনি ভাবলেন কি, হয়তো সেও ভেবেছিল যে এই যে ডেলিভারি পরবর্তী পর্যায়ে যে প্রবলেমগুলো যেগুলো হবে, এগুলো আমার যেহেতু মা নেই, ওর মা আছেন, এই বিষয়গুলো সেই টেক কেয়ারটা করবেন। মানে উনি কি এটা কখনোই ভাবলেন না যে আপনি আমার তো কমফোর্ট জোনটা। মানে আপনার বয়স তো অনেক কম, আপনার বয়স মাত্র 14 বছর, আপনার তো শারীরিক অনেক জটিলতা দেখা দিতে পারতো। সে বোধটা হয়তো তার কাজ করেনি, আমি জানি না এটা। আমি তো তাহলে এখন প্রেগন্যান্সির সময় আপনার হাজবেন্ডের বিহেভিয়ার কেমন ছিল? হ্যাঁ, সে আমাকে সহযোগিতা করেছে, কিন্তু ওইভাবে টেক কেয়ার যেটাকে বলে আজকাল আমি যেরকম দেখি, আজকাল আমাদের মানে পথ চলতে চলতে অনেক সমাজেই দেখছি, আশেপাশে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে দেখছি, একটা মাকে যেভাবে প্রায়োরিটি দেওয়া হয়, যে সুবিধাটা দেওয়া হয়, বা তাকে যে সহযোগিতা করা হয়, তার যে টেক কেয়ারটা করা হয়, এটা কিন্তু আমি পাইনি। এটা আমার বোধেও কাজ করে না, আর আমি পাইও না, আমি দেখিও নি। আর আমার বোধটাও কাজ করে না যে আমার কিছু স্পেশালিটি দরকার আছে, আমাকে স্পেশালভাবে কিছু টেক কেয়ার করবে, এটা আমারও মনে হয় না, আমি পাইও নি। হয়তো পাইওনি বলেই আমার কাছে ওইটা নর্মালি মনে হয়েছে, যা করছে তাই। হাজবেন্ড মানে তো অন্য কিছু। আপনি সদ্য কৈশোরে পা দিচ্ছেন, হ্যাঁ। প্রেমিক, বন্ধু, হাজবেন্ড, সহযোদ্ধা। সেই বিষয়টা আসলে আমিও বুঝি নাই, হয়তো তারও বয়সটা একটু কম ছিল, আর ওইরকম হয়ে ওঠে নাই আমাদের। তারপরে তো আপনি মা হ্যাঁ, হয়ে তারপর গেলেন। মা হয়ে গেলাম। এখানে একটা গল্প আছে ভাই, খুব সুন্দর একটা গল্প। উনি আমাকে যখন বাড়িতে রেখে উনি চলে আসে আমাকে বুঝায় বলে আসেন। আমি খুব গিয়ে কান্না করতাম, আমার কাছে মনে হতো আমি মারা যাব, এবং মারা গেলে এখানকার মাটিতে আমাকে জায়গা হবে, এরকম একটা আমার মধ্যে ভয় কাজ করতো। কেউ আসলে ছোট বাচ্চা নিয়ে, তাদেরকে আমি খুব করে জিজ্ঞেস করতাম, তোমাদের কি হয়েছিল, প্রবলেম হয়েছিল, কি হয়েছিল, এগুলো জানার চেষ্টা করতাম। হয়তো ভয় থেকে এটা আমার ছিল। উনি আমাকে বুঝাই টুঝাই খুব সুন্দর করে রেখে আসলো। ও আসলো সোমবার, আমাকে বলে দিয়ে আসলো যে আমি আসতেছি, বৃহস্পতিবার দিন আসতেছি, তো
মানে আমার বেবি কামিং একদম সময় চলে আসছে, আমি আসছি, আগে বেবি হওয়ার আগেই আমি তোমার কাছে আসবো, এটা বুঝাই সে চলে আসলো। কিন্তু ওই রাতেই আমার পেইনটা উঠলো, এমন পেইন। তখন হলো কার্তিক মাস, আমার শ্বশুরবাড়িতে ধানা পরিবার, ওরা চেয়ারম্যান মানুষ, অনেক শস্য, রবি শস্য, অনেক ধান, বিশাল এক উঠান, সে উঠার। আর কার্তিক মাস তখন জ্যোৎস্না রাত্র, এত জ্যোৎস্না যে উঠানটা সাদা ফকফক করতেছে। আমার প্রচণ্ড পেন, আমি তো ঘুমাতে পারছি না। আমি উঠে উঠান ভরে হাঁটতেছি। আবার শ্বশুরবাড়িতে আমি কিন্তু আমাদের 25 কেজি চালের ওয়াক্তে রান্না হতো, 38টা হারিকেন ধরাতে হতো। অনেক, হ্যাঁ 38টা হারিকেন ধরাতে হতো। উনি চেয়ারম্যান মানুষ ছিলেন আমার শ্বশুর, তাদের একটা কাচারি ঘর ছিলেন যেখানে মানুষের সমাবেশ হয়, উনি যার বিচার সালিশি করে, ওটা ছিল 4 তলা, কাঠেরই 4 তলা। তো ওখানে প্রত্যেক ঘরে ঘরে হারিকেনটা দিয়ে আসতে হতো। আর 25 কেজি চালের ওয়াক্তে ভাত, এটা হলো 3 বার এটা রান্না করতে হতো। রান্না করতাম, কাজের লোক এসে চালটা ঢেলে দিয়ে যেত, ওনারা এটাকে করতো আর কি, সার্ভ করতো কাজের মানুষগুলো। বউ মানেই রান্নাঘরে যেতে হবে, সমস্ত দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটি সে টেক কেয়ার করবে। মানে আপনাকে হ্যাঁ, এই অবস্থাতেও আমি ওই যে পেইন হচ্ছে, আমি সারা রাত ঘুমাতে পারলাম না। সকালবেলা আমি রান্নাঘরে গেলাম, আমার কাছে মনে হচ্ছে আমার পেট থেকে কিছু পড়ে যাচ্ছে, আমি সে পেটটাকে চাইপা ধরে দাঁড়ায় আছি, আমি এখন বাচ্চা। এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছি, এখানে একটা কাহিনী আছে, ওই কাহিনীটাই এটাই। আমি তখন বাচ্চাটাকে এরকম চেপে ধরে, আমি পেটটা, না আজকে হবে না, আজকে তো সোমবার গেল, আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার ও আসবে, তখন হবে বাচ্চাটা, এখন কিছুতেই হতে পারবে না। যে আমার যে মনে হচ্ছে একটু ডিসপ্লেস হয়ে যাচ্ছি, মনে হচ্ছে কিছু বেরোয় যাচ্ছে, আমি সাথে সাথে দাঁড়িয়ে যাচ্ছি, পেটটাকে এরকম শক্ত করে ধরে। এরকম 2 দিন গেল। অবশেষে বুধবার দিন রাতে সকালবেলা ফজরের ওয়াক্তে আমার বাচ্চাটা পৃথিবীতে আলো মুখ দেখলো। কিন্তু আমি ওই সময় আমি যে কাজটা করছি, এটা তো পুরো অ্যাবনর্মালিটি। আমার বাচ্চাটা ঘুরে যেতে পারতো, আমি মারা যেতে পারতাম, বাচ্চাটা মরে যেত, যে কোনো একটা। কিন্তু আল্লাহ মনে হয় আমাকে কেন বাঁচিয়ে রেখেছিলেন, আমি এখন আমার সেটা আমরা যখন মনে করতে চাই, খুব অস্পষ্ট কিছু মনে করতে চাই, তখন মনে হয় যে আজকাল আমি যে প্রবলেমগুলো দেখি, এখন নিজে বুঝছি, নিজে লেখাপড়া করছি, যে ওই সময়টা আমি তো পুরো মরেই যেতে পারতাম। মানে একটা শিশুর অপরিপক্ক মস্তিষ্কের কিছু কল্পনা, যে বাচ্চাটা আজকে হবে না, বৃহস্পতিবার হবে। এবং আপনার শ্বশুরবাড়ির কেউ কি এই বিষয়টা বুঝতে পারছে? আমার শাশুড়ি আমাকে যখন দেখছেন যে আমি একটু অ্যাবনর্মাল আচরণ করছি, খাচ্ছি না, সারাক্ষণ কান্না করতেছি, সব চুপচাপ করে আসছি, কাজ করছি, আবার এসে রুমের দরজা আটকায় বসে আছি, অবশেষে উনি বুধবার দিন রাতে আমাকে জিজ্ঞেস করলো পাশে এসে, তোমার কি হয়েছে, তোমার কি কোনো প্রবলেম? তখন ওনাকে আমি মা বলে জড়াই ধরে অনেকক্ষণ কান্না করছি। তখন সে ধাইটাই ডেকে নিয়ে আসছে যারা আমাকে হেল্প করবে, তারপর সে আনছে। পরে বাচ্চাটা হয়ে যাওয়ার পর উনি হেসে হেসে সবার সাথে, আশেপাশে সবার মানুষকে গল্প করছে আর বলছে, বউ তো আমাকে বলছে না যে বউর ব্যথা হচ্ছে, আমি তো টের পাচ্ছি। পরে আমি চিন্তা করলাম, না যখন থাকতে পারবা তুমি, তখন তো তুমি আমাকে বলবাই। তো এটা হলো মা, এই হলো মা। আমাদের সে মায়ের প্রকারভেদ যে ভিন্নতা থাকতে পারে, তখন আমার কাছে মনে হলো, তখন আমার ওই বোধটাও কাজ করে না যে এটা আমার জন্য যে একটা কষ্টকর বিষয়, এটাও আমার কাছে মনে হয় না। কিন্তু যখন উনি আমাকে জিজ্ঞেস করলো পাশে এসে, তোমার কি হয়েছে, তখন আমি খাট থেকে মানে এরকম করে ওনাকে জড়াই ধরে বললাম, মা আমি তো আর পারছি না। মানে আপনি একজন মা মরা মেয়ে, একটা সবচেয়ে বড় কথা কি, আমার 14 বছরের মেয়ে। আমার হাজবেন্ড যখন আমাকে ওই বাড়িতে নিয়ে যান, তখন উনি আমাকে নিয়ে যান, তখন আমি আমার শাশুড়িকে, ওই ছোট বয়সী কী করে মাথায় আসলো, আমি বললাম যে সবাই শাশুড়িকে আম্মা ডাকে, আমি কিন্তু আপনাকে আম্মা ডাকবো না, আমি আপনাকে মা ডাকবো। এরপরে ওনার কাছ থেকে যে ফিডব্যাকটা আমার পাওয়ার কথা ছিল, এখন আমার বোধোদয় কাছে করে যে সেই ফিডব্যাকটা পাইনি। আমি হয়তো ওনার জায়গায় হলে আমি বলতাম হ্যাঁ আমিই তোর মা, কিন্তু এইটা আমি পাইনি। কিন্তু আমার ওই সময় ওই বোধটা, কষ্টবোধটা কাজ করে নাই। কিন্তু উনি যে আমার কাছে রেসপন্সটা করলো না, আমাকে জড়াই ধরলো না, এটা আমার কাছে একবারও মনে হয়নি। মা হলাম, তারপর তো চলছে। যখন বাচ্চা আমার কোলে আসলো, তখন মনে হলো এই মানুষটার আমি, এই বাচ্চাটার আমি মা। তখন আমার মনে হলো যে আমার রেসপন্সিবিলিটি আছে, এই বাচ্চাটাকে আমার বড় করতে হবে, এই বাচ্চাটা আমার। আমি ভিভোর হয়ে আমি আধা ঘন্টা বাচ্চাটার দিকে তাকাইছিলাম যে এই বাচ্চাটা আমার কলজের একটা বাচ্চা। এই আমার জীবনের শুরুটা এভাবেই হয়। তারপরে আমার সেকেন্ড বেবি যখন হয়, আমার এটা বড়টা ছেলে, তখন আমার বয়স 16-এ পা দিয়েছি আমি। এই তারপর জীবন চলছিল। আপনার প্রথম বেবিটা কি হলো? ছেলে।
দুটোই নর্মালি হয়েছে। কারো মানে সেকেন্ড বেবিটা অবশ্য তখন আমি একটু বড় হয়েছি, তো আমি বলতে পারছি। তখন উনি আবার চেয়েছিলেন আমাকে গ্রামে রাখতে, তখন আমি বললাম, আমার শাশুড়ি চাচ্ছিলেন যে আমি ওখানে থাকি। আমি বললাম যে না, আমি থাকবো না, আমি সিএমএইচে যাবো। তো সিএমএইচে ছোটো বেবিটা হলো, ওটা তো ভালোভাবে হলো, খুব সুন্দরভাবে। আমাদের ডিফেন্সের কিছু সিস্টেম আছে যেখানে আমি অ্যাবেল করছি, খুব ভালোভাবেই হলো। ওই ব্যাপারে আর আগের কষ্টটা আর নাই। হচ্ছেন যে আপনার মা মারা যাওয়ার পর বোনের বাসা আসার পর থেকে পুরো দমে একটা সংসারী মানুষ, আপনার লেখাপড়া বন্ধ। হ্যাঁ, না লেখাপড়া কিন্তু চালিয়ে গেছি। যে লেখাপড়াটা কেমন, আমাদের একটা সিস্টেম আছে যে আমাদের ডিফেন্সের বউ বিয়ে করার পারমিশন আছে, আবার বউ নিয়ে থাকারও একটা পারমিশন আছে। লিভিং ইন থাকে, ওরা লিভিং আউট হওয়ার জন্য বউর কাগজপত্র যে বিয়ে হয়েছে, বউ যে ঠিক ম্যাচিউর, তার এজটা, ওইটা আমাকে 6 মাস পর মেট্রিক পরীক্ষা দেওয়াই দিল। 80 পড়ি তখন। আপনি 8-এ পড়েন? আপনাকে হ্যাঁ, মেট্রিক পরীক্ষা দেওয়াই দিল। তখন তো আর এত সিস্টেম ছিল না, তখন তো চাইলেই পরীক্ষা দেওয়া যেত। আমি যশোর বোর্ড থেকে মেট্রিক দিলাম, পাশ করলাম। কিন্তু আপনি তো পড়তেন 8-এ। হ্যাঁ, 80 পড়লাম, কিন্তু পাশ করলাম। হয়তো জানি না কেমনি পাশ করলাম, সেকেন্ড ডিভিশন, হায়ার সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম। মানে এই যে পরীক্ষা যে আপনি দেবেন, এটা কি জানতেন যে? না না, এটা আমাকে ও আমার বললো। 6 মাস পর্যন্ত আমি পড়ছি, তো বাচ্চা হয়েছে, বাচ্চা পেটে নিয়েই পড়ছি, সব কিছুই করছি, সংসারও করছি। তারপর ও আমাকে ওই সহযোগিতাটুকু করলো যে যখন পরীক্ষার সময় আমাকে আমার বোনের বাসায় নড়ালে দিয়ে আসতো, একটু যখন কোনো টিচারদের সাজেশন নিতে হতো, হেল্প নিতে হতো, সেই সুযোগটা সে আমাকে করে দিয়েছিলেন। আর তার ধারণা ছিল যে একটা মাকে, বাচ্চাকে মানুষ করতে একটা মায়ের মিনিমাম ইন্টারমিডিয়েট পাস হতে হবে। পজিটিভ। এই জন্য তাকে আমি ধন্যবাদ দেই যে অ্যাটলিস্ট সে আমাকে ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত সহযোগিতাটুকু করেছে। ইন্টারমিডিয়েট পাস করলাম, যখন আমি ওর আপনি এসএসসি পাস করলেন? এসএসসি পাস করলাম, তারপরে সুন্দর মতো ইন্টারমিডিয়েট পাসও করলাম। ইন্টারমিডিয়েট ভর্তি হলেন কোথায়? ইন্টারমিডিয়েট নড়ালেই ভর্তি হলাম। নড়ালেই ভর্তি হলাম। ভিক্টোরিয়া? না, নড়াইল মহিলা কলেজ। মহিলা কলেজ তখন সদ্য একটা মহিলা কলেজ হলো, মহিলা কলেজে ভর্তি হলাম, পাস করলাম। তখন পরীক্ষার সময় আমার বাচ্চা পেটে, সেকেন্ড বেবি। মানে আপনার দুটো বেবি, দুইটা পরীক্ষা? হ্যাঁ, দুইটা পরীক্ষার সময় হলো। তারপর বেবি হয়ে গেল। এটা তো সুন্দর মতো সিএমএইচে হলো, ঠিকঠাক মতো হলো। ওর চাকরির ব্যাপারে ওর পোস্টিং হলো চিটংয়ে। তা আমরা কোয়ার্টারে ছিলাম, কোয়ার্টারটা ছুটে গেল, আমরা গেলাম চিটংয়ে। চিটংয়ে যাওয়ার পরে যখন আমরা কোয়ার্টার পাচ্ছি না, বাইরে বাসায় ভাড়া থাকতে হলো বাচ্চা দুটো নিয়ে, তখন আমি চিন্তা করলাম আমি তো কেবল ইন্টারমিডিয়েট পাস করেছি, আমাকে তো ভর্তি হতে হবে। এখন আমি বিভিন্ন মানুষের সহযোগিতা, কারণ সে আমাকে সহযোগিতা, তার তো ওই কাট মানে ইন্টার ইজ এনাফ বাচ্চা মানুষ করার জন্য, বাচ্চাদেরকে অক্ষর জ্ঞান দেওয়ার জন্য। কিন্তু আমার বোনরা সবাই পড়াশোনা করছে এবং আমার মধ্যে একটা পড়াশোনার ক্ষুধা ছিল যে আমাকে পড়াশোনা করতে হবে। ততদিনে আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা আমি বুঝতেছিলাম যে আমাদের হচ্ছিল না দুজনার, কিন্তু আমি চুপ থাকতাম। ব্যাপারগুলো আমার কাছে মনের মধ্যে একটা জেদ থাকতো যে আমার এত ছোটোবেলা বিয়ে দিছে। তখন ওনাকে প্রশ্ন করতাম যে তুমি আমাকে এত কেন ছোটো বিয়ে করছো, তোমার তো অনেক কমপ্লেইন আছে যে তোমার এই টেক কেয়ারটা, এটা আমি তো বুঝিই না, তো তোমাকে আমি কীভাবে। তখন সে বলতো না, ছোটোবেলা ছোটো বিয়ে করলে কি হয়, আমার মতো করে আমি গড়ে নিতে পারবো। এটা হলো তার এই প্রশ্নের তার প্রকাশভঙ্গিটা এরকম ছিল। নারীকে বিয়ে করেনি, সে আসলে একটা পুতুল বিয়ে, একটা পুতুল বিয়ে করছে, সে তার মতো করে লাইন আপ করে নেবে, তার জীবনের জন্য যা প্রয়োজন, হ্যাঁ সেটা সে তার মতো করে লাইন আপ করে নেবে, লাইন আপ করে নেবে। এটা এখনো আছে আমাদের, এটা আমাদের সমাজে হয়তো হ্যাঁ এখনো আছে। তবে এখন হয়েছে কি, গ্লোবালাইজেশনে মানুষ বিভিন্ন কিছু শিখছে, বুঝতে শিখছে, এখন যা ইচ্ছা সেটা করা যায় না। এই এমত অবস্থায় আপনার বাবা কি বেঁচে আছেন? হ্যাঁ, আমার বাবা বেঁচে আছেন। মানে ওই সময়টা আপনার বাবা বেঁচে আছেন? হ্যাঁ, আমার বাবা বেঁচে আছেন। আব্বা তো খুব খুশি, এয়ারফোর্সের এক জামাই, সুন্দর জামাই অফিসার, তাকে টেক কেয়ার করে। আপনি কি আপনার বাবা বা বোনের সঙ্গে শেয়ার করতেন যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না আপনার হাজবেন্ডের সাথে? না, ওইটা তো আমি মানে বলার আমার কোনো জায়গা ছিল না, তো কাকে বলবো। আমার মা নেই, আমি বাবাকে বললে বাবা কষ্ট পাবে। আমার বোনের বাড়িতে ছিলাম, আমার বোন আমাকে বিয়ে দিয়ে দিছে তার শ্বশুর বাড়িতে। ওখানে তার শাশুড়ি গিয়ে প্রশ্ন করে আমাদেরকে যে তোমার বাবা কি টাকা দেয় আমার ছেলেকে, তোমরা যে এখানে থাকো। এটা তো আমার বোনের জন্য একটা পীড়াদায়ক। তা আমি কোথায় বলবো, আমার তো বলার কোনো জায়গা নেই। আমি তো ওই বয়সেই শিখে গেছি যে এটা একান্তই আমার মতো করেই আমি থাকবো, এটাকে আমার মতো করে আমি বুঝে আমাকে চলতে হবে। কিন্তু আমার পড়াশোনার ক্ষুধাটা ভিতরে ছিল, একদম ভিতরে খোদাই করা ছিল যে আমি পড়তেই হবে। কিন্তু কিভাবে পড়বো আমি, কিভাবে আমি ভর্তি হব। তো তখন আমি এয়ারফোর্সের কিছু অফিসার, ওরা আবার
মাস্টার্স দিচ্ছে, বিভিন্নভাবে ওরা পড়াশোনা করছে। এরকম কারোর সাথে আমি যোগাযোগ করলাম, ভাই আমাকে একটা ফর্মেট দেন, আমাকে একটু ভর্তি করাই দেন। তো যাই হোক, ওর অগোচরে না জানিয়েই, ওকে না জানিয়ে আমি অ্যাডমিশন হলাম চিটং ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে। এরকমভাবে আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি, কিন্তু একসময় উনি টের পেয়ে যায়। তখন উনি বিভিন্নভাবে তার মানে আমাকে মানে ঠেকাবার চেষ্টা করে, পড়াশোনাটা বাদ দেওয়ার চেষ্টা করে, আমাকে বিভিন্নভাবে সে আমাকে মেন্টালি ফিজিক্যালি বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ও যত বাধা দিচ্ছে আমার আগ্রহটা তত বাড়ছে যে ও আমাকে বাধা দেবে কেন। প্রথমে আমি তাকে কম্প্রোমাইজে আসছি যে শোনো, আমি পড়াশোনা করি, সমস্যা নাই, আমি তোমার সব কিছু করবো, এভরিথিং আমি তোমার কমপ্লিট করে আমি পড়াশোনা করব, তোমার কোনো কাজের অবহেলা হবে না। কিন্তু আমাদের আর হচ্ছে না। ও বিভিন্নভাবে অব্লিগেশন তৈরি করছে, বিভিন্ন চেষ্টা করতেছে না। তখন কথা না, ও একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিল, কথা না বলে চুপ, একদম দুজনের মধ্যে কথাই নেই। তো এটা আমাকে খুব পীড়া দিত। এরকম কথা নেই কতদিন চলতো টানা? 2-4-5 দিন। আমি যদি না সেধে তাকে না রাজি করাতাম, হাত পাও ধরে তার মাপ টাপ না চাইতাম, কখনই কথা হতো না। এবং আমার কাছে এটা খুব শাস্তিদায়ক মনে হতো। আমার কাছে আমার মধ্যে গিল্টিনেস কাজ করতো। তখন ওকে গিয়ে আমি হাত পা ধরে সারেন্ডার করতাম, আবার আমাদের সমঝোতা হতো। এরকম কন্টিনিউই চলতো। এক সময় আমি এরকম করতে করতে আমার কাছে মনে হলো ও এরকম করবে কেন। এবং তাকে আমি কখনোই সেই সময় দেই নেই যে সেই সময়টা বলতে পারবে যে তার কোনো কাজ, তার কোনো প্রয়োজনটা অপূরণ রেখে আমি আমার স্টাডিতে সময় দিয়েছি, এটা কিন্তু করিনি কখনো। তার সাথে আমি ঠিকই ঘুমিয়ে যেতাম, রাত 2টার পর আমি রান্নাঘরে গিয়ে পড়তাম। আলোটা যেন তার চোখে না আসে, সে যেন ডিস্টার্ব না হয়, তার ঘুমে যেন কোনো প্রবলেম না হয়। আর আমি যেহেতু ডিফেন্সের বাচ্চা, মানে আমার আব্বা তো ব্রিটিশ আর্মি অফিসার ছিলেন, আব্বার তো খুব রেগুলেশন নিয়ম মাফিক জীবনযাপন ছিল। এবং আমার মাকে দেখেছি সবসময় আব্বার ব্যক্তিগত খুব যত্ন নিতে, আব্বাকে খুব আব্বা বাইরে থেকে আসলে মাকে আনু বলে ডাক দিত, আব্বা দৌড়ে, মা দৌড়ে কাছে যেত, আব্বার পাশে বসতো, মার আঁচল দিয়ে আব্বার ঘামটা মুছে দিত, তার জুতাটা রেডি করা। আমি এয়ারফোর্সে বউ হওয়াতে আমাদের অনেক সুবিধা, প্রকৃতির সুবিধা আমরা পাই, কিন্তু পাওয়ার পর আমার কাছে মনে হতো আমি মার কাছে যেটা শিখছি সেটাই তো আমি এখানে দিব। আমার হাজব্যান্ডকে আমি ওটাই দেওয়ার চেষ্টা করতাম। এবং এতটাই তার জুতো কালি করা থেকে শুরু করে আমাদের ডিফেন্সের একটা ড্রেস রেডি করতে মিনিমাম মানে হাফ অ্যান আওয়ার লাগে। আয়রন করা, সেটাকে সুন্দর করা, বকলেসটা লাগানো, র্যাঙ্কগুলো লাগানো, জুতোটা এমনভাবে কালি করা যে চেহারাটা পুরো ফুটে উঠে দেখা যাবে, চকচক করতে হবে। সবই করতাম, কিন্তু উনি আমাকে সহযোগিতা কখনোই পড়াশোনার ব্যাপারে করেন নাই। যদি ইনকেস কোনো সময় এটাও হয়েছে, আমি হয়তো ক্লাসে গেলাম, আমি নড়ালে গেলাম, আপাকে বললাম যে আপা তুমি রাখো, আমি একটু ইউনিভার্সিটিতে যাচ্ছি। আমি ওখানে তখন পড়াশুনো করছি, আমি পড়াশুনো করে কিছু দেখছি যে বাচ্চাদেরকে 3 থেকে 4 ঘন্টা ব্রেস্ট ফিডিংটা যদি করায় রাখা যায়, ওই দুধটা সে খাওয়াতে পারে। আমি আমার বাচ্চার ব্যাপারে এটা করে রাখতাম, কিন্তু ও যদি কখনো এটা দেখে ফেলতো, ওই দুধের ফ্লাস্কটা ভেঙে ফেলতো, আমার বইগুলো যদি বাইরে পেতো, ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলতো, বইগুলো ফিকে একদম জঙ্গলে ফেলে দিত। এটাকে ও আমাকে সহযোগিতা করার থেকে ও যে বিহেভটা আমাকে আরও বেশি উদ্যমী করেছে। আমি এনিহাও করতেই হবে পড়াশোনা। যাই হোক, পড়াশোনা করতে করতেই এক সময়, তখন আমার বয়স 19, আমি তখন কমপ্লিট করিনি পড়াশোনা, ভদ্রলোক মারা যান। তখন ওই বয়সে আমার কাছে মনে হচ্ছিল যে তার সাথে যতই আমার মতামতের রুচির যতই অমিল থাকুক, কিন্তু সে তো আমার একটা অংশ ছিল। যখন চলে গেল তখন আমার পৃথিবীতে এমন হলো যে আমি এটা কোথায় যাচ্ছি, আমি কী করব, কেমনি কী করব, ওই বোধটাও কাজ করে নাই আমার, যে আমি কী করতেছি, আমি কোথায় যাবো, 2টা বাচ্চা নিয়ে, এত ছোট ছোট বাচ্চা। আপনাদের বাচ্চার বয়স কত তখন? বড়টার বয়স 3 বছর, মেয়েটার বয়স মাত্র 2 বছর 2 মাস। আর আমার এই যে কষ্টগুলো আমি যে পেতাম, আমি যে রিয়েলাইজ করতাম যে আমি ঠিক হচ্ছে না, আমার জন্য আমার এটুকু পাওয়া উচিত, আমার এটা করা উচিত, কিন্তু ওই কথাগুলো কোথায় ব্যক্ত করব? আমার মা নাই, আমার বোনদের কাছে ছিলাম, বোনরা বিয়ে দিয়ে দিয়েছেন, কোথায় বলবো? এখন তো আমি আরও বেশি একা হয়ে গেলাম, একদম একা হয়ে গেলাম। সব কিছু আমার কাছ থেকে আমি যে সুবিধাটা পেতাম, এই সরকারি সব সুবিধা তো আমি আর পাবো না, পাচ্ছিলামই না। তখন আমি ইস্পাহানি টিতে জবে ঢুকলাম। ওই বসে আমি জবে ঢুকলাম, আমাকে তো বাঁচতে হবে বাচ্চা দুটোকে নিয়ে।
তখন বাচ্চারা বড় হচ্ছে, বাচ্চারা বিভিন্ন মানুষের কাছে রেখে যাচ্ছি, আমি অফিস করছি, আবার এসে ওদেরকে দেখে যাচ্ছি, মাঝখানে এরকম করে ওরা যখন স্কুল গোয়িং হলো, একদম ছোট ছোট স্কুল গোয়িং হলো, ওদেরকে স্কুলে পাঠাচ্ছি, আমি অফিস যাচ্ছি। তখন তো একটু ভালো ছিলাম, ওর বাবা থাকা অবস্থায় তো আমার এই ফিনান্সিয়াল ব্যাপারগুলো তো আমাকে আর ভাবতে হয় না, রেশন পেয়েছি, সমস্ত সুবিধা পেয়েছি। এখন তো আমাকে পুরো খরচটা দিতে হয়, ওরা স্কুলে যাচ্ছে, কোথায় ভর্তি করব, তো আমার তো ওইটাও কাজ করে না যে কোথায় ওদেরকে স্কুল গোয়িং কোথায় হবে, এটাও বুঝি নাই। কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলাম, চিটংয়ে ছিলাম আমি, ওই স্কুলে এত খরচ, সেই খরচটা ইনকাম করা, আমার বাচ্চাদেরকে খাওয়ানো, আমার বাসা ভাড়া, আমার আত্মীয় স্বজন কেউ কিন্তু আমার পাশে নাই। আপনার বাবা তখন? না, আব্বা তখন রিটায়ার্ড করেছেন। আব্বা তাবলিগ করতেন, যেহেতু সাউথ এশিয়া তাবলিগের আমির ছিলেন, উনি তো বিভিন্ন জায়গায় তাবলিগ করে তার মানে উনি বেড়াচ্ছেন। যখন নিজের ফ্যামিলিতে ছিলেন তখন আপনার ব্যাপারে উদাসীন? আমার ব্যাপারে সরি, উদাসীন না, আমার ব্যাপারে না, উনি পুরো ফ্যামিলি তো তাবলিগ, পুরো ফ্যামিলির ব্যাপারেই সে শুধু এই এবং আপনি আপনার আল্লাহ আপনি আল্লাহর যেটা বললেন কাজটা যে আপনার, করতো। আমি ওই ধর্মের দিকে যাচ্ছি না, মানে আপনি যখন জন্মান তখন আপনার ব্যাপারে উদাসীন এবং আপনার লাইফে মানে এটাই বললাম যে আমি মনে হয় অনাকাঙ্ক্ষিত, এটাই আমার কাছে মনে হলো যে ট্র্যাজেডির পরেও ওনার কোনো ইমোশন তৈরি হলো না? না, আসলে উনি ওনার ওইটা কাজই করতো না। মানে যে বাবা তো হ্যাঁ, সে বুঝতো কি যে হ্যাঁ আছে, ও চলছে। আবার সবাই আমার বন্ধুরা, আমার বোনরা বলছে যে ওরা অনেক পয়সাওয়ালা মানুষ। হ্যাঁ, আগে তো পরিবার, কিন্তু আব্বার তো আমার মা তো অনেক আগে মারা গেছেন, আব্বা তো একাই ছিলেন, 28 বছর পর আব্বা মারা যান, মা মারা যাওয়া। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা ইয়াং মেয়ে, আপনার 19 বছর বয়স, আপনার দুটো বাচ্চা আছে, আপনি একটা চাকরি করছেন এবং ওই সময় আপনি কোথায় ছিলেন? চট্টগ্রামে। চট্টগ্রামের মতো জায়গায় আপনার সিকিউরিটিটা কোথায়? আপনি একটা ইয়াং মেয়ে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। না, এইটা দুর্ঘটনা ঘটতে পারতো, খুবই স্বাভাবিক। কিন্তু আমার আত্মীয় স্বজনের একটা কথা ছিল, তারা বলতো যে ওদের বাড়িতে অনেক পয়সাওয়ালা মানুষ, ওদের নিজেদের স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল ওদের নিজেদের জায়গায়, ওখানে তুমি যাও, ওখানে তুমি জয়েন করো, তুমি ওখানে যাও, ওদের কাছে থাকো, ভালো হবে। হ্যাঁ, গ্রামে থাক। কিন্তু আমি না ওই আপোষটা করতে পারিনি। আমার কাছে মনে হয়েছিল যে কি ওই ভদ্রলোকের সাথে তো উনি তো ওই ঘরেরই সন্তান, তো ওখানে যদি আমি যাই, আমার বাচ্চাদেরকে হয়তো আমি এভাবে পারবো না। কিন্তু পারবো না, এটা মনে হচ্ছে যে কি গ্রামে গেলে ওরা ভালো লেখাপড়া করবে, তার চেয়ে ওদেরকে এখানে বসে একটু কষ্ট করে দেখি না, করি না, পড়াশোনাটা করাই না। স্কুলে ওরা স্কুল গোয়িং দিলাম ওদেরকে, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হলো, ওরা মাস্টার মাইন্ডে পড়াচ্ছি। কিন্তু ওরাও আমার সহযোদ্ধা, ওরা এত কষ্ট করেছে না, এত খরচ। আমি ইস্পানিটিতে 9টা-5টা HR হেড ছিলাম, জব করতাম। যখন দেখলাম যে আমার খরচেরটা আরও বেড়ে যাচ্ছে, ডে বাই ডে বাড়ছে, তখন আমি পার্ট টাইম জব খুঁজছিলাম। চিটাগং কিন্তু পার্ট টাইম জব নট ইজি, ওখানে এত ঢাকার মতো এত সুযোগ সুবিধা নেই। কিন্তু আমি একটা সুযোগ পেলাম, সেটা হচ্ছে যেহেতু আমি স্কুলে, আমার বাচ্চারা পড়ে, ওই স্কুলে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে আমি 3টা ক্যান্টিন নিলাম। এটা আমার লোক রেখে চালাতাম, তার একটু ইনকাম বাড়াবার জন্য। তো টিচারদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। ওখানে ফটোগ্রাফি সোসাইটি, সাউথ এশিয়ান পাঠশালা, ওখানে ওরা একটা পাঠশালাটা উইং করলো। ওই উইংটায় তারা একটা পার্ট টাইম লোক খুঁজতেছিলেন, 9টা-5টা যে ডিউটি করবে, যে অফিসটাকে সুন্দরভাবে গ্রুমিং করে চালাতে পারবে। ঢাকার থেকে টিচার গিয়ে ওখানে ক্লাস নিত। তো ওরা আমাকে এবার প্রস্তাব দিল যে আমি এখানে রাজি কিনা। আমি তো খুঁজতেছিলাম, আমি তো মহা খুশি যে আমি এটা পেয়ে গেলাম, একটা পার্ট টাইম জব। ওই 9টা-5টা অফিস করতাম, আবার 5টা টু 9টা, রাত 9টা পর্যন্ত জব করতাম ওখানে। জব করার পরে আমি বাসায় যেতাম, এরপর বাচ্চাদেরকে পড়াতাম, বাচ্চাদেরকে টেক কেয়ারটা কী করছে, মানুষের বাসায় থাকতো, ওরা স্কুল থেকে গিয়ে। বাচ্চাদের সারাদিনের খাবার, আপনার খাবার, এগুলোর কি ব্যবস্থা হতো? আমার খাবারটা কি হতো, আমার যখন আমি লং টাইম যখন ইস্পানিতে জব করতাম, তখন আমাদেরকে লাঞ্চের একটা সিস্টেম ছিল। কিন্তু বাচ্চাদের ব্যাপারে আমি লাঞ্চ টাইমটা আমি খেতাম না। ওই টাইমটা আমি নষ্ট না করে ওই টাইমটা আমি বাইরে আসতাম, বাইরে এসে ওদেরকে দেখে যেতাম যে ওরা কী খাচ্ছে, ওদেরকে খাবারটা দিয়ে যেটা দিতাম কাজের মানুষের কাছে, বা এক বাসায় রেখে যেতাম ওদেরকে আমি, সেই বাসায় ওরা খেলো কিনা অন্তত ওইটুকু দেখে যেতাম। তখন তো চিটংয়ে এত যানজট ছিল না, চট করে চলে আসা যেত, চট করে চলে যাওয়া যেত, এটা করতাম। তারপরে 5টার সময় আমি আমার বাচ্চাদেরকে ওই যে পাঠশালায় আমি জব করি, ওদেরকে আমি এনে একটা রুমে রাখতাম, ওখানে একটু পর আমি কাজ করতাম, একটু পর ওদেরকে পড়ালেখাটা করাতাম, গিয়ে হাতের লেখাটা, এইটা ওইটা। অফিস শেষ করে ওই 9টার সময় ওদেরকে আমি একসাথে নিয়ে রিক্সায় বাসায় যেতাম।
বাসায় গিয়ে রান্নাবান্না করে ওদের খাওয়াইটা কিছু যদি কাজ থাকতো, কিছু ওদের থাকতো, ওটা করতাম। আমি মূলত ওদের টিচার ছিলাম, এটা করতাম। আমার কিন্তু পড়াশোনা শেষ হয়নি, আমি কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আচ্ছা। আমি তো চিটং ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স, যখন আমিও চালিয়ে যাচ্ছি পড়াশোনা। আর ওই আমার পার্ট টাইম জবটা ছিল ওই যে পাঠশালাতে ফটোগ্রাফির উপরে। ওইটার মধ্যে আমার একটু আগ্রহ জন্মালো যে এটা ফটোগ্রাফির উপরে কোনো পড়াশোনা আছে, এটা আমি জানতামই না। ওখানে যখন জানলাম, দেখলাম, তখন আমার আরও কিউরিওসিটি জানলো যে তখন আমি এই যে আমার প্রত্যেকটা জায়গা আমাকে কিন্তু আমার দুয়ার উন্মুক্ত করে দিল। আমার জানলাগুলো, বদ্ধ জানালাগুলো খুলে দিচ্ছে। কিন্তু বাচ্চাদেরকে আমি ওই ছোট ছোট দুটো বাচ্চা, ওদেরকে বাসায় রেখে আমি যখন অন্য বাসায় রেখে চলে যেতাম অফিস থেকে, একদিন এসে দেখি কি আমার দুটো বাচ্চা দৌড়ে ওরা আসতেছে। আমার মেয়েটার থেকে প্যান্টটা খুলে পড়ে যাচ্ছে, গায়ে কোনো কাপড় নেই, দৌড়ে আসতেছে। আমি দেখে অবাক হচ্ছি, এটা কি আমার মেয়ে? মাথায় একটাও চুল নেই, ওর মাথা ভর্তি ঝাঁকড়া চুল, একটা চুলও নেই ওর মাথায়। তা আমি এসে বলে কি, মামুনি দেখো আমি তোমার ছেলে হয়ে গেছি। তুমি কেমনে করলো এটা? বলে দাদাভাইকে কেচে দিয়েছে, দাদাভাইকে বলছি, দাদাভাই তুমি সব চুল কেটে দাও, মামুনি এসে দেখুক তার দুটো ছেলে। আমি সেই দৃশ্যটা আমি ভুলতেই পারছি না। একদম খালি গা, প্যান্টটা খুলে পড়ে যাচ্ছে, আমি ওকে জড়াই ধরছি অফিস থেকে এসে। এটা একটা কষ্টের বিষয় ছিল আমার কাছে। তো খুব কান্না করলাম আমি যে তোমার এতগুলো সুন্দর চুল তুমি ফেলে দিলে। আমি ছেলেকে বকা দিলাম। ছেলে বললে, মা আমি কি করব? ও আমাকে বারবার বলছিল যে ভাইয়া তুই আমাকে ছেলে বানাই দে। এই ছেলে বানানো। তারপরে ওই যে মানুষের বাসায় খাবার দিয়ে যেতাম, ওরা রাত্রেবেলা ওদের এখানে খামচির দাগ, ওখানে খামচির দাগ, এখানে ফুটা হয়ে গেছে, এখানে কালো হয়ে গেছে খাবারগুলো। মা আজকে খাবারগুলো খাইনি, ওরা খেয়ে ফেলছে সব। এরকম কষ্টটা ছিল শুরুটা। এভাবেই চলতেছিল জীবনটা। তারপরে ওরা যখন ক্লাসে খুব ভালো করছে, মানে হয়তো ওদেরকে আমি ঠিকমতো বইটাও দিতে পারছি না। স্কুলে যে ওদের বেতনটা, সেই বেতনটা দেওয়ার মতো আমার অবস্থা নাই, কিন্তু ওরা ভালো করছে দেখে টিচাররা বেতনটা হাফ করে দিল। কিন্তু 2-3 বছর পর্যন্ত আমাকে পুরোটাই দিতে হয়েছে। ওরা যখন ওদের অ্যাচিভমেন্টটা দেখাচ্ছে, ওরা ক্লাসে ভালো করছে, সেই সময়টা ওরা 1-2-তে উঠতে হয়েছে। তখন টিচাররা করলো কি, ওদের কাঁধে কিছু দায়িত্ব দিল। মানে যেহেতু ওদেরকে 50%, 60% কমিয়ে দিল, মানে বড় ক্লাসের বাচ্চাদের খাতাগুলো কাটা, তাদেরকে একটু ওই টিচারের যে কাজগুলো কিছু ওদের দিয়ে করাচ্ছিল। তখন এটা দেখে আমার খারাপ লাগে না, আমার কাছে মনে হচ্ছে যে ওরা কিছু শিখুক, ভালো হোক না। দুজনেই বলছি, মা আমরা অনেকগুলো খাতা নিয়ে আসছি বাসায়। কেন? বলে এই যে খাতাগুলো কাটতে হবে। তোমরা কেমনে কাটবা? বলে যে এই যে টিচার দিছে এই খাতাগুলো কাটতে। তো আমি টিচার বলছে কি, দেখেন ওদেরকে তো বিশেষ সুবিধা দিচ্ছি, এগুলো যদি করে ওরা শিখবে। তখন আমার কাছে মনে হলো যে আমার দায়িত্বের সাথে ওরাও দায়িত্ব নিয়ে নিল। মানে আমি যে যোদ্ধা, আমার সাথে ওরা আমার সহযোদ্ধা। কিন্তু ওই সময় আমার কষ্টটা লাগেনি, জানেন। আমার কাছে মনে হলো কি যে ওরা তো শিখছে, আচ্ছা ঠিক আছে শিখুক। এই তারপরে আমার মেয়েকে যখন আমি চিন্তা করলাম যে ইংলিশ মিডিয়ামে অনেক খরচ, ওকে আমি ক্যাডেট কলেজে পড়াতে চাই। আর ততদিনে আমার ছেলে ও লেভেল, ইংলিশ মিডিয়ামে তো ক্লাস 7-এ উঠলে ও লেভেল স্ট্যান্ডার্ড হয়ে যায়। ওদেরকে সায়েন্স, আর্টস, কমার্স, এটা আরও টিচার, খুব কস্টলি টিচার পড়ানো, বই, তাদের এক্সাম ফি অনেক বেশি। তখন আমার কাছে মনে হয়, তখন তো আমি বেশ বড় হলাম, আমার তখন বোঝা শুরু করলাম যে মেয়েটাকে যদি ক্যাডেট কলেজে পড়াতে পারি তাহলে মনে হয় খুবই ভালো হয়। এটা চিন্তা করলাম, কিন্তু কেমনে আমি জানি না। কেমনে পড়াবো ওটাও জানি না। কোথায় কোচিং করাবো, না কোচিংকে আদৌ করাতে হবে, না কেমনে সিস্টেম, আমি কিছুই জানি না। আমার ওই বোধটা আমার কাছে, মানে কেউ তো আমার সহযোগী নাই, কেউ তো আমাকে বলছে না যে তুমি এরকম করো। আমি নিজের থেকে যেটা পারছি সেটা করছি, এবং সেটা রাইট না রং এটা বোঝারও ক্ষমতা নাই। আমি কি কোন ওয়েতে যাচ্ছি ওইটা আমি কোনো বোঝার মতো অবস্থা নেই। এই অবস্থায় এসে আপনার শ্বশুর বাড়ির, আপনার শ্বশুর যেহেতু একজন না তারা কোনো সহযোগিতা করে নাই, তারা কখনোই আসে নাই, তারা কখনোই জিজ্ঞেস করে নাই, না কোনো দিন জিজ্ঞেস করে নাই। তারা অনেক বড় বড় কর্মকর্তা, আমার ননদের হাজব্যান্ডরা, আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, কেউ আমাকে জিজ্ঞেস করে নাই তুমি বেঁচে আছো, তুমি বাচ্চাদেরকে রাখছো বা কি করছো। তাদেরই সন্তান, তাদেরই বংশ, সবকিছু।
তারা কখনোই আমার কাছে আসে নাই এবং কোনোদিনও আমাকে জিজ্ঞেস করেনি, একটা হ্যালো পর্যন্ত বলে নাই তারা। আপনিও আপনার জায়গা না, থেকে আমি জায়গা থেকে তাদের কাছে কখনো যাইনি, আমি কখনো মুখাপেক্ষি আমি আমার আত্মীয় স্বজনের কাছে যাইনি, আমার নিজের যারা বাবার বাড়ি আমার শ্বশুর, আমি কারো কাছে মানে যাইনি। আমরা যতদূর জানি দাদা দাদি যত ভয়ঙ্করই হোক, কঠোর হোক, রাগী হোক না কেন, তার সন্তান মারা গেছে, তাদের ছেলে মেয়ে তাদের দেখার জন্য তো একটু মনে না, তারা কখনোই এটা করেন না, তারা কোনোদিনই আসেন না, কোনোদিনই আসেন না। আর আমিও কোনোদিন আমার আত্মীয় স্বজনের কাছেও যাইনি, কারণ কেউ আমার কাছে আসে নাই, কেউ আমাকে বলে নাই। এত কঠোর দাদা দাদির কথা আমি এর আগে কখনো শুনিনি। আসলে পৃথিবীটা একারই, তো এটা আমার জীবনের শিক্ষা যে পৃথিবীটা একাই চলতে হবে। এখানে আমারটা আমারই, আমার কষ্টটা কেউ ভাগ দিবে না, কেউ আমাকে সহযোগিতা করবে না, কেউ বলবে না তুমি সামনে এসো, হাতটা বাড়াবে না, কেউ করবে না, এটা কেউ করে না কখনো। তো আপনার মেয়েকে কোন ক্লাস থেকে? তারপর আমার মেয়েকে যখন ক্লাস 5-এ পড়াই, ওর ইয়ার এন্ডিং হয় জুনে, তখন আমি ওকে জানুয়ারি থেকে প্রাইমারিতে ভর্তি করে রাখি। কিন্তু আমি জানতাম যে ক্যাডেট কলেজ হলো বাংলায়, তো আমার বাচ্চা বাংলায় পড়তে পারবে কি না, কিন্তু আমি বাসায় একটা এনভায়রনমেন্ট দিয়েছিলাম, সেটা হলো ওদেরকে ছোট ছোট প্রাপ্তিতে আমি গল্পের বই দিতাম, আমার বাবাও আমাদেরকে দিতেন, আমাদের একটা এনভায়রনমেন্ট ছিল, ছোটোবেলা থেকে আমরা খুব বই পড়ছি, তো ওদেরকে দিতাম। আর ক্লাস টুতে পড়ে ওরা 2 ভাই বোন, ও তখন থেকে তাদেরকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা আঁকাই দিয়ে মাস শেষে এক্সাম নিতাম, রাত্রেবেলা 10 মিনিট পড়াতাম, ওরা আমার কোলে ঘুমায় যেত, আমি পড়তাম, ওরা শুনতো, হয়ে যেত, ওরা কখনো মেমোরাইজ করতে হয় না 2 ভাই বোনে, এটা আল্লাহর একটা রহমত ছিল। ওরা এই যে পড়াশোনাটা মানে এটা হয়তো ওর ক্যাডেট কলেজের জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে। যখন আমি ওকে ইয়ার এন্ডিং হওয়ার পরে আমি জুনে প্রাইমারি স্কুলে নিয়ে যাই, কাতালগঞ্জে না চকবাজারে একটা প্রাইমারি, আমি ছিলাম কাতালগঞ্জে, নিয়ে যেতাম ওকে, ওই অ্যাটমসফিয়ার অ্যাডজাস্ট করতে পারতাম না। মানে ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলো সাধারণত একটু ভালো হয়, ওখানকার অ্যাভারেজ বাচ্চা অ্যাডজাস্ট করতে পারে, যাই হোক একসময় অ্যাডজাস্ট করলো, আমি ওকে বোঝালাম যে তোমার এটা করলে ভালো হবে, আমি যেটা বলতাম ওরা তো বাচ্চারা তো সেটাই শুনতো, ওদের তো নিজস্ব কোনো প্রকাশ ভঙ্গি ছিল না কিছু। আমি পড়াতাম, খুব খেয়াল করে করে আমি পড়াইছি ওকে। তারপরে আমি চিন্তা করলাম যখন ও প্রাইমারিটা শেষ করলো নভেম্বর ডিসেম্বরে, এবং সে একটা স্কলারশিপ দিল চিটগাঁয়ে, পুরো বিভাগীয় চিটগাঁয়ে, সে পুরো বিভাগীয় চিটগাঁয়ে ফার্স্ট হলো, আমার মনোবলটা আরও বেড়ে গেল। প্রাইমারি স্কলারশিপ যেটা দেয়, আমি তখন মনোবলটা প্রাথমিক বৃত্তি, আমি তো ওটা না, আমার মনোবলটা আরও বেড়ে গেলো এইভাবে যে ওই ক্যাডেটে পড়াবো, যে এটার স্পিডটা আমার তখন ওর রেজাল্টের পর আমার আরও বেশি বেড়ে গেল, যে হ্যাঁ মনে হয় হবে, কিন্তু কীভাবে হবে সেটা কিন্তু জানি না। আমি কি করলাম, আমার ছেলে তখন ও লেভেলস স্ট্যান্ডার্ড, ওকে চিটংয়ে রেখে আমার মেয়েকে নিয়ে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় আমার কোনো কাজ নেই, আমি আমার সবার সাথে আলাপ করলাম, বোনদের সাথে, ওরা বললো ঢাকায় আসলে তুই হয়তো ইনকাম ভালো করতে পারবি, কিন্তু কোনো ইনকামের ব্যবস্থা না করে আমি চিটংয়ে ছিলাম তখন, ছাদের উপরে 2টা রুমের একটা বাসায়, আর ওই ক্যান্টিনে 3টা ক্যান্টিন, আমার এই যে টুকটাক ইনকাম ভালোই চলছিলাম, কিন্তু আমার বাচ্চাদেরকে যে তাদের ছেলের জন্য ঢাকা আমার স্থানান্তরিত হওয়া একান্তই জরুরি ছিল, যে ও লেভেলসের টিচারগুলো ঢাকায় ভালো পাওয়া যায়, সমস্ত কিছু চিটগাঁয়ে ওরকম ভালো পাওয়া যাচ্ছিল না, আর মেয়েটাকে ক্যাডেট কলেজে পড়াবো, তো সেক্ষেত্রে কোচিং করাতে হবে, কোথায় কোচিং করাবে কিছুই জানি না। তখন আমি একটু পেপার যে পড়ছি, ওদের জন্য নোট করছি, ওদের ওখানে জানতাম যে ময়মনসিংহ টাঙ্গাইলে কোচিং আছে। আমি আবার তখন আমার কাজ করলো কি, যে ময়মনসিংহ তো মেয়েদের ক্যাডেট কোচিং আছে, তাহলে ময়মনসিংহে মনে হয় ক্যাডেট কলেজ আছে, তাহলে কোচিংটা হয়তো থাকতে পারে। আমি ঢাকায় এসে পথঘাট কিছুই চিনি না, আগে আসছি, কিন্তু ওই সময় এসে আমি কোথাও যাব পৌঁছাবো এটার ছিলাম না। মাত্র 700 টাকা নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি ময়মনসিংহে যাচ্ছি। আমি রিক্সাওয়ালাকে বলছি, ভাই ময়মনসিংহের গাড়ি কোথা থেকে স্যার? ওরা মহাখালীর থেকে, তখন কী যেন একটা বাসের নাম ভুলেও গেলাম, আচ্ছা যাই হোক 200-250 টাকা মনে হয়, 200 টাকা না 180 টাকা বাস ভাড়া দিয়ে, আমার মেয়ের ভাড়া নিল না, আমি কোলে করে নিয়ে গেলাম। আমি ময়মনসিংহ নেমে সকালবেলা ভোরবেলা রওনা দিলাম ঢাকা থেকে। আমি ময়মনসিংহ গেলাম, সবার কাছে জিজ্ঞেস করছি কোচিং কোথায়, ক্যাডেট কোচিং কোথায়, ওরা দেখাই দিল একটা আবাসিক কোচিং। আমি তো আবাসিক কোচিংই খুঁজছিলাম, গিয়ে মেয়েকে ভর্তি করাই সব কথাটা তাকে বলে আসলাম, যদি আপনারা ইংলিশ মিডিয়ামে কোচিং করাতে পারেন ভালো হয়, আমার মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়েছে। আমার যেতে লাগলো
মেয়ের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, ওইটা খাওয়ালাম, তাদের সাথে কথা টথা বলে কোচিংয়ে ভর্তি করাই দিয়ে আসলাম। আমি কিন্তু 700 টাকা নিয়ে বেরিয়েছি, ওখানে 300 টাকা দিলাম, আমার আসার ভাড়াটা রাখলাম, মেয়ের কাছে মনে হয় 10-20 টাকা কিছু দিয়ে আসলাম। কোচিংয়ে সব ব্যবস্থা করবে, আমি 1 সপ্তাহ পর টাকা নিয়ে আসবো। টাকা কোত্থেকে আসবে আমি জানি না, কিছুই জানি না। আমি কিন্তু চিটং থেকে ঢাকায় এসেছি, আমার বোনের বাসায় এসে উঠলাম, আমার বোন চাকরি করে একটা স্কুলের টিচার। আমি বোনকে টাকা চাইনি বা আমি কী করবো আমি সেটাও জানি না। আমি ভর্তি করে দিয়ে আসলাম, এসে যখন মহাখালী নামলাম, বাস ভাড়াটাই তো দিলাম, এত দুঃসাহসিকতা, সে রাত হয়ে গেল, তখন 12:30 বাজে। আমি মহাখালী থেকে হেঁটে হেঁটে পুরান ঢাকা অবধি গেলাম, আমার বাস ভাড়া নাই, আমার গাড়ি ভাড়া নাই। তো এই রাতে এরকম মানে আমার 5-7 দিন এরকম হয়েছে। মেয়েটাকে কোচিংয়ে দিয়ে আসলাম, মেয়েটা কোচিং করছে, তারপর তার টাকাটা পাঠালাম, তাকে প্রত্যেক সপ্তাহে দেখতে যাই, ছেলে চিটোয়াংয়ে, ছেলেকে প্রত্যেক সপ্তাহে দেখতে যাই। আমি তখন ঢাকাতে আছি, আমি একটা চাকরির চেষ্টা করছি। আপনার ওই ক্যান্টিনের কি অবস্থা? ওগুলো সব বন্ধ করে দিলাম, কারণ আমাকে ঢাকায় সার্ভাইভ করতে হবে, ঢাকায় তোমার কাজ খুঁজে বের করতে হবে, আমি তো ওখানে গেলে হবে না। মানে আমার ছেলে ওই বাসাটাই আছে, ওই যে বাসাটা আমি ভাড়া ছিলাম ওখানে তাকে বুঝাই রেখে আসলাম যে তুমি থাকো, মামুনি একটা ব্যবস্থা করে তোমাকে নিব এসে। তো এখন আমি এরকম প্রায় মাস 1.5 চালালাম, বোনের বাসায় খাচ্ছি, চাকরি খুঁজছি এরকম। তখন ল্যাবেইডে আমি চাকরি পেয়ে গেলাম। আর আপনার পড়াশোনাটা মাস্টার্স শেষ, তখন মাস্টার্স কমপ্লিট হয়ে গেল। আর ইতিমধ্যে আমি আবার ফটো জার্নালিজমে, ওরাই আমাকে ঢাকা থেকে টিচার গিয়ে পড়াতো, তো অনেক সময় টিচার কোনো এক কারণ টিচার যেতে পারতো না, প্রবলেম হতো, তো ওরা আমাকে ফটোগ্রাফির বেসিকটা ফ্রি শেখালো, ইন্টারমিডিয়েটটাও ফ্রি শেখালো। আমার ভালো লাগা কাজ করলো, তখন আমি ফটো জার্নালিজমে ডিপ্লোমাটা করে ফেললাম নিজের পয়সায়। আবার ঢাকায় এলাম, আমার নিজে পড়াশোনা করতে হবে, এটাও একটা, বাচ্চাকে পড়া 2 টাকার জন্য এটাও একটা। তখন আমি 1-1.5 মাসের মাথায় একটা চাকরি পাই, কিন্তু চাকরিটা যথেষ্ট বেতন না, যে বেতনটা আমাকে মানে আমার আমি একটা বাসা নিব, আবার বাচ্চাকে চালাবো, এই অবস্থার মধ্যে ছিলাম না। আপনি একা ফাইট করছেন, আপনার কোনো রিলেটিভ নেই, আপনার শ্বশুর বাড়ির কেউ আপনাকে হেল্প করছে না, আপনি কি আপনার পাশে এমন কাউকে পাননি? না, আমি কাউকে পাইনি, আর আমি প্রয়োজন বোধ করিনি। আমার হয়েছে প্রয়োজন বোধ করিনি, এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার প্যারেন্ট যদি থাকতো, শুধু আমার মা থাকতো, তাহলে আমার এই অবস্থানটা হতো না। আমার বাচ্চার পাশে আমার থাকা দরকার, আমার বাচ্চাদেরকে আমার আগায় নিয়ে যেতে হবে। আমি যেখানে আছি সেই জায়গাটা ওদেরকে দেখতে চাইনি, আমি আশেপাশে কোনো কিছু চিন্তাই করিনি, কেউ আমার সহযোগিতা করবে এটা তো আমি ওই বয়সেই বুঝে গেছিলাম যে কেউ কার জন্য না, আমি আমার জন্য, আমার কষ্টটা আমাকে সার্ভাইভ করতে হবে, আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। আচ্ছা, আপনার সন্তানরা এখন কি অবস্থায় আছে? আমার সন্তানরা খুবই ভালো আছে। আমার মেয়েটা ক্যাডেট কলেজ থেকে পাসিং আউট হয়ে এসে ঢাকা ভার্সিটি IBA থেকে সে গ্রাজুয়েশন করে এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে, মারুতি সুজুকি মিৎসুবিশিতে ডিমান্ড প্ল্যানার হিসেবে আছে। আর আমার ছেলেকে আমি A-levelsের পরে বাইরে চায়নাতে মেডিকেলে MBBS শেষ করলো, PG করতে করতে বাংলাদেশে এলো, এখন সে বাংলাদেশে আছে, USA MLE-টা কমপ্লিট করার জন্য সে USA যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনি কি করছেন? আমি মূলত আমি একটা হসপিটালের CEO, বেশ কিছুদিন 4-5 মাস অব্যাহতি দিয়েছি। আমি মূলত ইয়োগার টিচার, আমি ইয়োগা করি, ইয়োগা করাই, আর আমি মোটিভেশন নিয়ে কাজ করছি, কাউন্সেলিং করি, মানুষের লাইফ কাউন্সেলিংটা করছি, এটাই। আর আমার শখের কিছু জায়গা আছে যেখানে আমার বেঁচে থাকার জায়গাগুলো কিছু আছে, সেক্টর আছে। সেটা হলো আমি ম্যারাথন করছি, আমি লং ডিস্টেন্স রানার, আর হলো আমি আবৃত্তি করি, আর আমি হলো কিছু মানুষ দিয়ে আমি একটা ইন্টারন্যাশনাল একটা সংস্থার সাথে জড়িত, সেটা হলো রোটারি ইন্টারন্যাশনাল একটা সংস্থা। এখানে হলো আত্মমানবতার জন্য কাজ করা, এটাকে আমি সুস্থ আছি, ভালো আছি, সমাজের প্রতি দায়িত্ববোধ, দেশের প্রতি দায়িত্ববোধ, পৃথিবীর মানুষের জন্য দায়িত্ববোধ নিয়ে আমার স্বদায়িত্বে আমি এখানে একত্রিত হয়েছি, এদের জন্য আমি কাজ করি। আমি একা না, এটা হচ্ছে একটা আমব্রেলার মতো, সবাই একত্রিত হয়ে
আমার ওন রেসপন্সিবিলিটি নিয়ে আমি কাজ করছি। জীবনের এই যে এত বড় একটা জার্নি, আপনি আজ এখানে, আপনার জীবনে আপনার প্রাপ্তি কি? আমার জীবনের প্রাপ্তিটা বলার চেয়ে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে এখানে একটু কথা না বললেই না। আমি আমার মেয়েকে যখন ক্যাডেট কলেজে যাচ্ছি, দুটো প্যারেন্টস ডেতে আসছি, আমার কিন্তু পয়সা নাই, বাট আমি রাতের বাসে উঠলাম হলো কল্যাণপুর থেকে, গিয়ে নামলাম। আসার সময় আমার শুধুমাত্র আসার টাকাটা, আমার কিন্তু টাকা নাই। আমি আর পথে যে খাবো সে পয়সাটাও আমার নাই। ওখানে ক্যান্টিন, আমার বাচ্চা আমাকে বলছে, মা ক্যান্টিন থেকে আমাকে চকলেট কিনে দাও, একটু এটা কিনে দাও, সেটা কিনে দাও। ওকে কিনে দিচ্ছি, কিন্তু আমি খুব আমার টাকাটা, আমার বাড়ি বাস ভাড়াটা খুব শক্ত করে আটকে রেখে আমি প্যারেন্টস ডে শেষ 2:30টার সময় আমি হেঁটে হেঁটে বাস স্টেশনে আসলাম, বাসে উঠলাম। আমার গাড়ি ভাড়া কিন্তু নাই, আমার মানে গাড়ি ভাড়া বাস ভাড়াটা আছে, আমার খাওয়ার পয়সা নেই। আমি মাঝখানে যে স্টপেজে গাড়ি থামছে সেখানে আমি ভয়তে নামছি না, যে আমি যদি এক গ্লাস পানি খেয়ে যদি কিছু খেতে ইচ্ছা করে। এরকম কষ্ট। আবার এমনও 2 দিন হয়েছে, যেটা হয়েছে আমার হঠাৎ করে আমি আমার বাস থেকে নামবো, আমি জয়পুরহাট গেলাম, একদিন দেখি কি আমার পাশে না 500 টাকা পড়া। তো পাশের যে সহযাত্রী সে হয়তো টাকাটা রেখে গেছে। তো ওইখানে যাওয়ার পর আমার মেয়ের কোনো একটা পানিশমেন্টে তাকে টাকা দিতে হবে, ওখানে 500 টাকা জমা দিয়ে আসতে হবে প্যারেন্টসকে। এই প্যারেন্টস ডেতে এটা ওরা আগে জানায়নি আমাদেরকে। তো ওই 500 টাকাটা যখন আমি দিয়ে আসলাম, আমি আমার না, ওখানে দেওয়া লাগতো 700 টাকা। তো ওই যে 500 টাকাটা আমি পড়া পেয়েছিলাম, 500 টাকাটা আমি জানি না কার কাছ থেকে পড়া পেয়েছি, আমি তার কাছে কৃতজ্ঞ। তা না হলে আমার ওই দিনে আমার হয়তো যশোর ওই জয়পুরহাট থেকে আমার হাঁটতে হাঁটতে ঢাকা অবধি আসতে হতো। কারণ আমার ওই সময় তো আমি এখন যে আমি একটা বুঝি, কাউকে বলতে পারি আমার ব্যাপারটা, আমি একটু টেকনিক অ্যাপ্লাই করে চলতে পারি, সেটা তো বুঝতাম না যে আমি একজনের কাছ থেকে নিয়ে আমি ব্যাপারটা আমার ওই সময়টার নিডনেসটা কমপ্লিট করতে পারি, এটা আমি বুঝিই নাই, বুঝতামই না। তো ওই 500 টাকাটা পড়া পেলাম বাসে, আমি নিলাম, নিয়ে আমার মেয়ের টাকাটা দিয়ে আমার গাড়ি ভাড়াটা নাই, গাড়ি ভাড়াটাও আমার নাই, 700 টাকা, বাস ভাড়া তো 200 টাকা। আমি কোনো রকম হেঁটে এসে বাসে উঠলাম, বাসে নামলাম। বাসওয়ালা অনেকবার এসে আমার কাছে টাকাটা চাইলো, বাস ভাড়াটা আপা দেন। আমি ওনাকে, পরে আমাদের অনেক প্যারেন্টস আছে আশেপাশে, আমার লজ্জা লাগতেছে, আমি একপাশে গিয়ে বললাম, ভাই আমার কাছে ভাড়া নেই, আপনি আমাকে যদি আমি ওখানে নামাই দেন, আমি সিএনজির কাছ থেকে আপনার কাছে নিয়ে দিই, বা আপনার বাস ভাড়াটা, এরকম কথা বলছি। তখন বাটারফ্লাইতে এক ভদ্রলোক চাকরি করে, উনি হয়তো খেয়াল করছেন আমার কথাটা খেয়াল করে উনি করলেন কি, ওনার ওয়াইফকে দিয়ে আমাকে বলালেন, একটা কার্ড দিলেন, কার্ড দিয়ে বললেন কি, ওনার মনে হয় টাকা দরকার, তুমি টাকাটা দাও, ওনার বাস ভাড়া হয়তো নাই। উনি আমার বাস ভাড়াটা দিলেন, 200 টাকা উনি দিয়ে দিলেন। আমি ওনার মোবাইল নাম্বারটা নিলাম, সেই মহাখালীতে নামলাম, নর্মাল বাসে আসি। তো ওই বাসগুলো অনেক রাত্রে, যে আমি ট্রেন ফেলে এত রাত্রে এসে নামে, এরকম আমার 7-8 দিন গেছে যে আমি মহাখালী থেকে হাঁটতে হাঁটতে পুরান ঢাকা আসছি। পরে ভদ্রলোকের টাকাটা আমি বিকাশ করে পাঠিয়ে দিছি। এরকম অনেক দিন গেছে আমার অনেক দিন গেছে যে আমি ঢাকায় আসার পরে আমি মতিঝিল থেকে অনেক দিন হেঁটে আসছি, আমি উত্তরা থেকে অনেক কাজে গেছি, আমার টাকাটা নাই হয়তো, বা বাস ভাড়াটা নাই, আমি হেঁটে চলে আসছি। এরকম আমার অনেক সময় গেছে, অনেক দিন গেছে এগুলো। যে বাচ্চাদেরকে আমি কখনো, আবার ওদেরকে আমি কখনো আমার এই যে কষ্টটা আমি কখনো শেয়ার বলিনি, বাট ওরা বুঝতো, আমার কষ্টটা বুঝতো। ওরা কিন্তু কখনো ওরকম বাচ্চা ছিল না যে মা এটা দিতেই হবে এরকম কোনো চাওয়া কখনো চায়নি। আর আমার মেয়ে সেদিন আমাকে বলছে একটা কথা, যে মা দোকানে গেলে তুমি আমাকে বলতা, বাজারে গেলে মাথাটা নিচে রাখতে। আমি জানি না আমি কখন বলছি কথাটা, আমি কেন বলতাম, বলে যে আমি কিছু দেখে চাবো, সেই জন্য মনে হয় বলতাম। চলতে চলতে জীবন যখন থমকে যায়, সেই থমকে যাওয়াটাই হয়ে ওঠে কারো কারো অনুপ্রেরণা। সৃষ্টি হয় নতুন কোনো ইতিহাস, সৃষ্টি হয় নতুন কোনো গল্পের। এরকমই কোনো নতুন গল্প নিয়ে আগামী পর্বে আমি মরুভাস্কর আবারও আসবো আপনাদের সামনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ দূরত্ব মেনে চলুন। তবে আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমরা অনুষ্ঠান শেষ করছি আমাদের অতিথির একটি আবৃত্তি দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসলে আমি আবৃত্তির জন্য তো তৈরি ছিলাম না, তারপরও দুলান। যদি ভালোবাসা পাই শুধরে নেব জীবনের ভুলগুলো, যদি ভালোবাসা পাই আবার সাজাবো নতুন করে জীবনের, যদি ভালোবাসা পাই। আপনার জীবনের না বলা কথাগুলো আমরা বলবো আমাদের অনুষ্ঠান মাই স্টোরিতে। আপনার নাম, ফোন নম্বর এবং আপনার জীবনের না বলা কথাগুলো লিখে পাঠিয়ে দিন mystory.diptutv@gmail.com এই ইমেইল অ্যাড্রেসে।